হ্যালো বন্ধুরা, আবেশম আর বিক্রমের মতো দুর্দান্ত মুভির পর আবারও ফাহাদ ফাসিল হাজির হয়েছেন এক দারুণ তামিল মুভি নিয়ে, যার নাম হলো মারিসান। এই ছবির IMDb রেটিং 8.1। যারা ফাহাদ ফাসিলকে চেনেন তারা জানেন তার মুভিগুলোতে সবসময় থাকে এক আলাদা ধরনের টেস্ট, আর সেই কারণেই তার এক বিশেষ ধরনের ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। মুভির শেষের টুইস্ট আপনার কল্পনার বাইরে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আগেই সাবস্ক্রাইব করে ফেলুন, আর ভিডিওটি লাইক করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের এই সাপোর্টই আমাকে আমার সফলতার শীর্ষে পৌঁছে দিতে সাহায্য করবে। তো চলুন ডুবতেই আজকের রহস্যের গভীরে। মুভির একেবারেই শুরুতে আমরা দেখি দয়া নামের এক ব্যক্তিকে, যে সবেমাত্র জেল থেকে ছাড়া পেয়েছে। এখানে আমরা জানতে পারি দয়ার মা গ্রামে থাকে, কিন্তু দয়ার নিজের কোনো স্থায়ী ঠিকানা নেই। যদিও সে মাঝে মধ্যে গ্রামে মায়ের সঙ্গে দেখা করতে আসে, তবে বেশি দিন সেখানে থাকে না। এরপর দেখা যায় ঘুরতে ঘুরতে দয়া এক মন্দিরের সামনে এসে দাঁড়ায়। মন্দিরের পাশেই রয়েছে এক সুন্দর পুকুর, যেখানে এক লোক মোবাইলে গান শুনতে শুনতে বারবার ডুব দিচ্ছে। সে এতটাই গানের মধ্যে ডুবে থাকে যে আশেপাশের কিছুই খেয়াল করে না। ঠিক সেই সময় যখন লোকটি আবার ডুব দেয়, দয়া সুযোগ বুঝে তার ফোনটা তুলে নেয় আর চোখের পলকে সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর দেখা যায় একটু দূরে গিয়ে সে ফোনের সিম কার্ড আর মেমোরি কার্ড খুলে ফেলে দেয়। এখানে আমরা বুঝতে পারি যে দয়া আসলে একজন পাক্কা চোর, আর সম্ভবত এই কারণেই সে জেলে গিয়েছিল। ফোন চুরির পর দয়া একটি গ্রামের বাসে চড়ে অন্য জায়গায় যায়, আর সেখানে এক সুন্দর সমুদ্র সৈকতে বসে নতুন শিকার খোঁজার চেষ্টা করে। কিন্তু তেমন সুযোগ না মেলায় সন্ধ্যা হয়ে গেলে তার সিনেমা দেখার ইচ্ছা হয়। সে দ্রুত থিয়েটারে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে বসে, কিন্তু সিনেমা পছন্দ না হওয়ায় হতাশ হয়ে বাইরে বেরিয়ে আসে। এই সময় পার্কিং লটে তার চোখ পড়ে এক বাইকের উপর, যার চাবি তখনও লাগানো ছিল। মালিকের এই অসতর্কতার সুযোগ নিয়ে সে তৎক্ষণাৎ বাইকটি চুরি করে নেয়। এরপর সে ওই বাইকে নকল নাম্বার প্লেট লাগিয়ে ফেলে, যাতে কেউ তাকে ধরে ফেললেও সঠিক পরিচয় না মেলে। এই বাইক নিয়ে দয়া রওনা হয় নাগারকোল নামের এক গ্রামে। পথে ভাবতে থাকে, আজ যদি ভালো কোনো চুরি করতে সে পারে তাহলে সপ্তাহখানেকের খরচ উঠে যাবে। গ্রামে গিয়ে সে লক্ষ্য করে এক বাড়িতে সব লাইট নিভানো আর কোনো শব্দ নেই। দয়া ভাবে নিশ্চয়ই বাড়িতে কেউ নেই, তাহলে ভালোই চুরি করা যাবে আজকে। চুপিসারে ভেতরে ঢুকে অন্ধকারে ঘরগুলো তল্লাশি শুরু করে। হঠাৎই সে এক ঘরে দেখতে পায় এক বৃদ্ধকে, যার নাম ভেলান। প্রথম দেখায় দয়া চমকে ওঠে, এত রাতে লোকটা জেগে আছে অথচ বাড়িতে কোনো শব্দ নেই কেন? তখনই ভেলান দয়াকে দেখে বলে ওঠে, আরে কুমার, তুমি এলে বাবা, কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম, এসো আমার হাতগুলো খুলে দাও। এটা শুনে দয়া স্তব্ধ হয়ে যায়। সে ভাবে বৃদ্ধ তাকে কুমার বলে ডাকছে কেন, নাকি ভালো করে দেখতে পায় না। এবার ভালো করে খেয়াল করতেই সে দেখে ভেলানের হাত বাঁধা। দয়া দ্রুত তার কাছে গিয়ে মুখ চেপে ধরে বলে, চিৎকার করবেন না, জানেন আমি কে? ভেলান সরলভাবে বলে, আরে কুমার, তুমি এমন কথা বলছো কেন? আমি তো তোমার বাবা। তখন দয়া জানিয়ে দেয় যে সে কুমার নয়। ভেলান একটু চিন্তিত হয়ে ক্ষমা চেয়ে বলে, বাবা, আমার অ্যালজাইমার রোগ আছে, সবসময় ভুলে যাই, তাই তোমাকে দেখে মনে হলো আমার ছেলে এসেছে। দয়া জিজ্ঞাসা করে, নিজের বাড়িতে তুমি বাধা আছো কেন? তোমার ছেলেই বা কেমন? তখন ভেলান বুঝায়, রোগের কারণে ছেলে সবসময় তাকে এই ঘরে বেঁধে রাখে, যাতে সে বাইরে পালিয়ে না যায়। আগেরবার যখন বাইরে চলে গিয়েছিল তাকে খুঁজে আনতে ছেলের অনেক দিন লেগেছিল। তবে ভেলান বলে এইভাবে বন্দি থাকা তার ভালো লাগে না, তাই দয়ার কাছে অনুরোধ করে ছেলে আসার আগে যেন সে হাতের শিকল খুলে দেয়। কিন্তু নাম তার দয়া হলেও সে দয়া দেখায় না, বরং ভাবে যেহেতু বৃদ্ধ বাধা আছে তাই চুরির কাজে কোনো সমস্যা হবে না। সে হুমকি দিয়ে বলে, একদম চুপ থাকো, না হলে মেরে ফেলবো। তারপর দয়া পুরো বাড়ি খুঁজে দেখতে শুরু করে। এক একটা ঘরে গিয়ে দামি জিনিসপত্র পাওয়ার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর ভেলান বলে, বাবা, তুমি যতই খুঁজো এখানে এক পয়সাও পাবে না, কারণ আমার ছেলে বাড়িতে কোনো টাকা রাখে না, সব টাকা ব্যাংকে জমা করে। কিন্তু দয়া তার কথা একেবারে না শুনে খুঁজতে থাকে। তখন ভেলান, যে কোনোভাবে বাড়ি থেকে বেরোতে চাইছিল, তাই তাকে একটা প্রস্তাব দেয়, যদি তুমি আমাকে এখান থেকে বের করে দাও আমি তোমাকে 25,000 টাকা দেব। বাড়িতে কিছুই না পেয়ে দয়ার কাছে এই ডিলটা ভালো মনে হয়। সে টাকা চাইতে থাকে, কিন্তু ভেলান বলে, আমার কাছে তো এখানে ক্যাশ নেই, আমাদেরকে এটিএমে গিয়ে টাকা তুলতে হবে। দয়া রাজি হয় আর ভেলানের হাত খুলে দেয়। দুজনেই বেরোতে থাকে। তখন ভেলান বলে, একটু দাঁড়াও, আমি আমার ব্যাগটা নিয়ে নিই, কারণ আমি কয়েকদিন আর বাড়ি ফিরতে চাই না।
তারপর তারা সরাসরি এটিএম এর দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে নতুন সমস্যা হয়। ভেলান তার পিন নম্বরই মনে করতে পারছে না। অ্যালজাইমার রোগের কারণে সে বারবার ভুল পিন দেয়। অবশেষে অনেক চেষ্টার পর ঠিক পিনটা দিয়ে টাকা তোলে, কিন্তু টাকা তোলার সময় দয়া বাইরে দাঁড়িয়ে তার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে ফেলে প্রায় 25 লক্ষ টাকা। এটা দেখে দয়ার তো হুঁশ উড়ে যায়। তখন তার মাথায় একটা নতুন প্ল্যান আসে। এই বুড়ার কাছে তো অনেক টাকা আছে, এত টাকা যদি আমার হয়ে যায় তাহলে আর জীবনে চুরি করতে হবে না, লাইফ আমার সেট হয়ে যাবে। ঠিক তখন ভেলান চুক্তি অনুযায়ী তাকে 25,000 টাকা দেয় আর চলে যেতে উদ্যত হয়। কিন্তু দয়া ভাবে যেইভাবেই হোক তাকে আটকে রাখতে হবে। সে জিজ্ঞাসা করে, এত রাতে আপনি কোথায় যাবেন? ভেলান বলে, পাশের গ্রামে আমার মেয়ের বাড়ি, সেখানেই যাব। দয়া বলে, ঠিক আছে, আমি আপনাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিব। এই রাতে তো কোনো অটো পাবেন না। ভেলান রাজি হয়ে দয়ার বাইকে চড়ে বসে। যাত্রাপথে ভেলান বলে, যদি আমি মেয়ের বাড়ি যাই আমার ছেলে কুমার সেখানে পৌঁছে যাবে আর আমাকে ফের বাড়ি এনে বেঁধে রাখবে। দয়া পরামর্শ দেয়, তাহলে সেখানে না গিয়ে অন্য কোথাও যান, যেখানে সে কয়েকদিনে আপনাকে খুঁজে পাবে না। তখন ভেলান প্ল্যান চেঞ্জ করে বলে, তিরুভান্নামালাইতে আমার এক বন্ধু আছে, আমি ওখানেই যাব, শুধু আমাকে সেখানে যাওয়ার পাশে তুলে দাও। এটা শুনে দয়া শকড হয়ে যায়। সে তো ভেলানের টাকা হাতানোর জন্যই ওর সঙ্গে আছে। সে ভাবে টাকা পেতে হলে ভেলানের কাছেই থাকতে হবে, যতক্ষণ না আবার এটিএমে যাওয়া যায়। তাই সে বলে, আরে স্যার, আমিও তো তিরুভান্নামালাইতেই যাচ্ছি, আগে বললেন না কেন? আপনি এক কাজ করুন, বাসের টিকিটের টাকা আমাকে দিন, আমি তাতে গাড়িতে পেট্রোল ভরে নেব, তাহলে আমরা দুজনেই গন্তব্যে পৌঁছে যাব। এই আইডিয়াটা ভেলানের ভালো লাগে। সে তৎক্ষণাৎ দয়ার বাইকে উঠে বসে। কিছুক্ষণ পর দয়া বলে, স্যার, পেট্রোল শেষ হয়ে আসছে, এখনই টাকা দিলে আমরা পেট্রোল ভরে নিতে পারবো। ভেলান জানায় তার কাছে নগদ টাকা নেই, সব টাকা এটিএমে আছে। তখন দয়া ভাবে আগেরবার সে 25,000 তুলেছিল, তাই বাকিটা তুলতে গেলে আবার এটিএমে যেতে হবে, সেখানেই সে তার পিন নাম্বার দেখে নেবে। এই জন্যই সে পেট্রোলের অজুহাত দিয়েছে। শেষমেশ তারা এটিএমে গিয়ে পৌঁছায়। দয়া বলে, স্যার, আপনি এখানে দাঁড়ান, আমি টাকা তুলে আনি, পিনটা বলুন। ভেলান পিন বলতে থাকে, কিন্তু প্রতিবারই ভুল হয় আর ট্রানজ্যাকশন ফেল হয়। অ্যালজাইমারের কারণে ভেলান দয়ার সব প্ল্যান নষ্ট করে দিচ্ছিল। রাত কেটে যায় আর শেষমেশ দয়াকেই নিজের টাকা দিয়ে পেট্রোল ভরতে হয়। সকালে তারা এক হোটেলে নাস্তা করতে যায়। সেখানে দয়ার মাথায় আবার নতুন আইডিয়া আসে। সে ভেলানকে একটা ছোট ডায়েরি দিয়ে বলে, আপনার সব জরুরি তথ্য এই ডায়েরিতে লিখে রাখুন, যাতে বারবার ভুলে না যান, আর ভুললেও এখানে দেখে যেন মনে পড়ে যায়। এভাবে ভেলান খুব মনোযোগ দিয়ে নিজের সব তথ্য লিখতে শুরু করে, নিজের নাম, মেয়ের নাম, ছেলের নাম, নিজের বাড়ির ঠিকানা। তখন দয়া তাকে বলে, আপনি তো আপনার এটিএম এর পিনও ভুলে যান, তাই এটাও লিখে রাখুন, কারণ এখন যেহেতু আপনি বাড়ির বাইরে থাকবেন টাকার দরকার পড়বে, পিন ভুলে গেলে এটিএম থেকে টাকা তুলবেন কিভাবে? তখন ভেলান নিজের পিন নম্বরও লিখে নেয়, কিন্তু যে পিন সে লিখে সেটাও ভুল হয়, মানে এখনো পর্যন্ত সে সঠিক পিন মনে করতে পারেনি। হোটেল থেকে বের হওয়ার পর হঠাৎ দয়া দেখতে পায় ভেলান কোথাও নেই। চারদিকে খুঁজে দেখে বোঝে ভেলান একটা বাসে উঠে যাচ্ছে। তাই দয়া তৎক্ষণাৎ সেই বাসে উঠে বলে, স্যার, আপনি বাসে কেন উঠেছেন? আমি তো হাঁটছিলাম, নামুন, আমাদের তো যেতে হবে। কিন্তু দেখা যায় ভেলান এতক্ষণে তাকে ভুলে গেছে। সে বলে, বাবা, তুমি কে? দয়া বলে, আমি দয়া স্যার। ভেলান বলে, দয়া কে আবার? আমি চিনি না তোমাকে। বাসে বসা লোকজন এটা দেখে সন্দেহ করে। তারা মনে করে দয়া হয়তো এই বৃদ্ধকে জোর করে কিডন্যাপ করছে। তখন একজন বলে, চলো ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাই। কিন্তু দয়া তাড়াতাড়ি বলে, আরে, ওর পকেটে একটা ডায়েরি আছে, তাতে আমার কথা লেখা আছে, উনি অ্যালজাইমার রোগে ভুগছেন, তাই আমার কথা ভুলে গেছেন। এই বলেই ডায়েরি বের করে সবার সামনে দেখায়। সত্যি ডায়েরিতে দয়ার নাম আর ফোন নাম্বার লেখা ছিল, কারণ যখন দয়া ভেলানকে ডায়েরিতে সব তথ্য লিখতে বলেছিল তখন নিজের তথ্য লিখিয়ে নিয়েছিল। দয়া বলে, বিশ্বাস না হলে ডায়েরিতে দেওয়ার নম্বরে কল করে দেখুন। কল করতেই দয়ার ফোন বেজে ওঠে, আর এটা দেখে ভেলানেরও হঠাৎ সব মনে পড়ে যায়। এরপর দুজনে আবার যাত্রা চালিয়ে যায়। হাইওয়েতে গরম বেশি থাকায় ভেলান প্রস্তাব দেয় তারা যেন গ্রামের রাস্তা দিয়ে শর্টকাট নেয়। পথে দয়ার চোখে পড়ে এক ছাগলওয়ালা।
তার মাথায় আবার এক দুষ্ট বুদ্ধি আসে। সে ইচ্ছা করে বাইক দিয়ে ছাগলওয়ালাকে ধাক্কা মারে। ছাগলওয়ালা চিৎকার করে বলে, তুমি আমার ছাগলকে মেরে দিলে, এখন ক্ষতিপূরণ দিতে হবে। দয়া বলে, আরে চাচা, ভুলবশত হয়ে গেছে, ইচ্ছা করে না, আপনার ছাগলই গাড়ির সামনে চলে এসেছিল, তারপরও আমার কাছে 2000 টাকা আছে, এটা নিন আর আমাদেরকে যেতে দিন। কিন্তু ছাগলওয়ালা জেদ করে বলে, না, 2000 নয়, 3000 চাই। এই সময় চুপ করে থাকা ভেলান বলে, বাবা ঝগড়া করো না, ওদেরকে টাকা দিয়ে দাও। দয়া বলে, চাচা দেব কিভাবে, আমার কাছে তো শুধু 2000 টাকাই আছে। তখন সে ভেলানের কাছে সাহায্য চায় আর আবারও তার কাছ থেকে এটিএম কার্ড নেয়। এবার ভেলান তাকে আরেকটা পিন নাম্বার দেয়। দয়া কাছের এটিএমে গিয়ে 3000 টাকা তুলতে গেলে দেখে পিনটা ঠিক, টাকাও বেরিয়ে আসে। এতে দয়ার আনন্দের সীমা থাকে না। খুশি হয়ে সে ওই অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে আর দেখে সেখানে মাত্র 8000 টাকা। সে নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না। ভাবতে থাকে 25 লক্ষ টাকা থেকে হঠাৎ 8000 টাকা কিভাবে হলো। যখন সে ফিরে আসে তখন সে টের পায় ভেলানের কাছে আসলে দুটো এটিএম কার্ড আছে আর ভুল করে সে সেই কার্ডটি দিয়েছে যেখানে কম টাকা ছিল। 25 লক্ষের আসল কার্ডটা এখনো ভেলানের ওয়ালেটেই আছে। এদিকে ভেলান গ্রামের লোকদের বলে দিয়েছে যে দয়া তার ছেলে আর সে পুলিশে কাজ করে, এখন ছুটিতে আছে এবং তারা ঘুরতে বেরিয়েছে। পুলিশের নাম শুনে ছাগলওয়ালা ভয় পেয়ে যায় আর দয়া যখন তাকে টাকা দিতে যায় সে নিতে অস্বীকার করে। উল্টা বলে, স্যার মজা করছেন নাকি? আপনার বাবা আমাকে এমন দারুণ ওষুধ বলেছেন, কালকের মধ্যেই আমার ছাগল ভালো হয়ে দৌড়াতে শুরু করবে। এই ছোটখাটো ধাক্কায় কিছু হবে না, নিশ্চিন্তে যান আপনারা। এরপর আমরা দেখতে পাই যেই লোকের বাইক দয়া চুরি করেছিল সে পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করে সে আসলে এক নেতার ছেলে, তাই পুলিশ সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে দেয়। ওদিকে রাতে দয়া আর ভেলান এক গ্রামে পার হচ্ছিল। ভেলান বলে সে গ্রামটাকে চিনতে পারছে, সম্ভবত তার বন্ধু সুব্রমণিয়াম এখানে থাকে, যে বিদ্যুৎ বিভাগে কাজ করে এবং যার 3 মেয়ে আছে। তাই এখন ভেলান দয়ার কাছে বলে সে যেন কাছের দোকানে গিয়ে সুব্রমণিয়ামের ব্যাপারে খোঁজ নেয়, যাতে আজ রাতে সে তার বাড়িতে থাকতে পারে, এরপর সকালে যাত্রা চালিয়ে যেতে পারে। এটা শুনে দয়া তৎক্ষণাৎ পাশের দোকানে গিয়ে জিজ্ঞাসা করে যে এই গ্রামে কি সুব্রমণিয়াম নামে কেউ আছে কি, যে বিদ্যুৎ বিভাগে কাজ করে এবং যার 3 মেয়ে আছে। দোকানদার বলে এমন কাউকে সে চেনে না, তবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে শ্রীনিবাসন নামে একজন অবশ্যই কাজ করে যার 3 মেয়ে আছে। দয়া এসে এই কথা ভেলানকে জানায়। এটা শুনে ভেলান কিছুটা হতাশ হয়, কিন্তু তখন রাত হয়ে যায়, তাই তারা দুজনে ঠিক করে গ্রামের একটি হোটেলে রাত কাটাবে। হোটেলে এসে তারা ফ্রেশ হয়ে মদ খেতে খেতে নিজেদেরকে নিয়ে কথা বলতে শুরু করে। দয়া ভেলানকে নিজের কথা, মায়ের কথা, চোর হওয়া থেকে শুরু করে জেলে কাটানো দিনগুলোর সবকিছুই বলে। এর মধ্যে ভেলানও তার জীবনের কিছু ঘটনা শেয়ার করে, যদিও অ্যালজাইমার রোগের কারণে সবকিছু পরিষ্কার মনে থাকে না, যা মনে পড়ে শুধু তাই বলতে পারে। পরে দেখা যায় মদ খাওয়ার পর দয়া এক পাশে গিয়ে তার বন্ধু গানেশকে ফোন করে জানায় যে সে একজন বুড়ো মানুষকে পেয়েছে যার কাছে 25 লক্ষ টাকার অ্যাকাউন্টের এটিএম কার্ড আছে, কিন্তু সমস্যা হলো বুড়ো লোকটি পিন ভুলে গেছে। এই শুনে গণেশ এক্সাইটেড হয়ে বলে, মনে হচ্ছে তুমি বড়সড় একটা হাত মেরেছ। এখন এক কাজ করো, কার্ডের ছবিটা তুলে আমাকে পাঠাও, আমি সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট বানিয়ে তোমাকে পাঠিয়ে দেব, ততক্ষণ তুমি তাকে ব্যস্ত রাখো। রাতে ভেলান ঘুমিয়ে পড়লে দয়া চুপি চুপি কার্ডের ছবি তুলে গণেশকে পাঠিয়ে দেয়। সকালে তারা আবার যাত্রা শুরু করে, কিন্তু পথে ভেলান আবার বিভ্রান্ত হয়ে দয়ার কাছে জানতে চায়, বাবা তুমি কে, আমরা কোথায় যাচ্ছি? দয়াকে আবার সব বুঝিয়ে বলতে হয়। এই সময় হঠাৎ তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায় এবং তারা একটি মেকানিক দোকানে থামে। সেখানে গণেশ ফোন করে জানায় যে সে 2 জন ছেলেকে পাঠিয়েছে যাদের কাছে ডুপ্লিকেট কার্ড আছে। দয়া তাদেরকে লোকেশন দেয়, তারা কার্ড দিয়ে চলে যায়, কিন্তু ফিরে এসে দয়া দেখে ভেলান স্থানীয় লোকদের সাথে ঝগড়া করছে। আসলে কিছুক্ষণ আগে তারা ক্যারাম খেলছিল এবং বাজি ধরেছিল। ভেলান বাজিতে হেরে যায়, যার ফলে তাকে 10,000 টাকা দিতে হয়। দয়া লোকদের সাথে তর্ক করে যে তোমরা নিশ্চয়ই এই বুড়ো লোকটিকে ঠকিয়েছ, কারণ তার স্মৃতিশক্তি কম। কিন্তু ভেলান বলে, না বাবা, তারা ঠকায়নি, আমি সত্যি হেরেছি। এরপর ভেলান টাকা দিয়ে দয়াকে সেখান থেকে যেতে বলে। শেষে তারা একটি আশ্রমে পৌঁছায় যেখানে ভেলানের এক বন্ধু থাকে। বন্ধু তাকে দেখে খুব খুশি হয়ে যায়। ভেলান ওয়াশরুমে গেলে দয়া তার বন্ধুর কাছ থেকে ভেলান সম্পর্কে জানতে চায়। বন্ধু জানায় ভেলানের তো কোনো সন্তান নেই,
না কোনো মেয়ে, না কোনো ছেলে, এমনকি তার স্ত্রীও বহু আগে মারা গেছে। বধূ আরো বলে, আমার ছেলের নাম কুমার। ভেলান তাকে নিজের ছেলে হিসেবেই বড় করেছে, আর আমার মেয়ের বাড়িও কাছে। চাইলে তুমি ভেলানকে সেখানে নিয়ে যেতে পারো। কিন্তু দয়ার কাজ তখনও শেষ হয়নি। কার্ড তার হাতে এসেছে বটে, কিন্তু বাকি কাজ এখনো বাকি। তাই সে ভেলানের কাছে গিয়ে বলে, চলুন স্যার, আমরা এখান থেকে যাই। ভেলান বলে, আরে দায়া, এত দূরে আমরা তিরুভানমালাই এসেছি, মন্দিরে দর্শন করে যাই। আমার ছেলে তো আমাকে কোথাও নিয়ে যায় না, তুমিই ঠিক আছো। দয়া রাজি হয়। তারা মন্দিরে দর্শন করার পর গেস্ট রুমে থাকে। মন্দিরে বসে ভেলান দয়াকে বলে, এই গ্রামে আমার ছোটবেলার বন্ধু শ্রীধর থাকে। আমাদের টিনেজে ঝগড়া হয়েছিল, তাই কথা বলা বন্ধ হয়ে যায়। এখন সে বড় ব্যবসায়ী, তার কাপড়ের শপিং মল আছে, কিন্তু তার নাম্বার নেই আমার কাছে। তাই বুঝতে পারছি না কিভাবে দেখা করব। ভেলান দয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি তার নাম্বার এনে দিতে পারবে? দয়া তখন কনফিডেন্টলি বলে, আরে স্যার, এটা তো এক চুটকির কাজ। এরপর দেখা যায় দয়া শ্রীধরের শপিং মলে গিয়ে কিছু টাকা দিয়ে ভালো কাপড় কেনে এবং কর্মচারীদের সাথে কথা বলে বুদ্ধিমত্তার সাথে শ্রীধরের সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করে। সে বলে, আমি শ্রীধরের বন্ধু। এইমাত্র সে আমার সঙ্গে ফোনে কথা বলছিল, কিন্তু হঠাৎ আমার ফোন সুইচ অফ হয়ে যায়। তাই আমি রিকোয়েস্ট করছি, আপনি দয়া করে তার নাম্বার ডায়াল করে আমাকে দিয়ে দিন। এইভাবে সে শ্রীধরের ফোন নাম্বার জোগাড় করে ভেলানের কাছে আসে। এটা দেখে ভেলান তার প্রশংসা করে বলে, তুমি তো অনেক ট্যালেন্টেড, চলো এখন আমি ওকে পরে ফোন করব। এখান থেকে দৃশ্য বদলে যায় এবং আমরা দেখি ফারিদা নামে এক মহিলা পুলিশ অফিসার তার টিম নিয়ে এক বাড়ির কাছে এসে একটি খুনের কেস তদন্ত করছে, যা আসলে ছিল ভেলানের বাড়ি, যেখান থেকে সেদিন রাতে দয়া ভেলানকে তুলে নিয়ে গিয়েছিল। এদিকে ফারিদা জানতে পারে যে গত 2 দিনে আরো 3টি খুন হয়েছে, একটি এই বাড়িতে, আরেকটি অন্য একটি গ্রামে এবং তৃতীয়টি তিরুভানমালাইতে। তারপর আমরা লক্ষ্য করি যে গতকাল ভেলান দয়ার সঙ্গে তার বন্ধু শ্রীধরের কথা বলছিল, আর আজ সেই শ্রীধরের লাশ একটি ব্রিজের নিচে পাওয়া গেছে। ফারিদা জানতে পারে ভিকটিমের সিম নাম্বার এখনো অ্যাক্টিভ, অর্থাৎ অপরাধী এখনো ট্রাভেল করছে। অন্যদিকে দয়া আর ভেলান তাদের যাত্রা চালিয়ে যায়। দয়া বলে, পরের গ্রামে তার এক বন্ধু গণেশের বাড়ি আছে এবং সেখানে উৎসব চলছে, তাই তারা সেখান দিয়ে যাবে। রাতের মধ্যে তারা গণেশের গ্রামে গিয়ে পৌঁছায়। আসলে বন্ধুরা, এটা ছিল দয়া আর গণেশের পরিকল্পনা, যাতে তারা একসঙ্গে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে পারে। কিন্তু গণেশ দয়াকে বলে, সঠিক পিন নম্বর খুঁজে পেতে অনেক সময় লাগবে, আর ততদিন এই বুড়োকে নিয়ে কোথায় কোথায় ঘুরবে। তাই এখন তোমাকে এই বুড়োর কাছ থেকে সঠিক পিন বের করতে হবে। কিন্তু এরপরই ঘটে কিছু অপ্রত্যাশিত ঘটনা। ভেলান বিশেষ এক ধরনের ওষুধ মদে মিশিয়ে দয়া এবং গণেশকে সেটা খাওয়ার আমন্ত্রণ জানায়। তারা 3 জন একসঙ্গে মদ খায় এবং উৎসবের আনন্দ উপভোগ করে। মেডিসিনের কারণে দয়া আর গণেশ ঘুমিয়ে পড়লে ভেলান ভালোভাবে প্রস্তুত হয়ে শিবা সেলভাম নামে এক শিক্ষকের কাছে ফোন করে, তাকে কোথাও দেখা করতে বলে। শিবা জানতে চায়, তুমি কে, আমি কেন তোমার সঙ্গে দেখা করব? ভেলান বলে, তোমার তো মধুমিতার কথা মনে আছে, তাই না? এই নাম শুনে শিবা চমকে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি ওই মেয়েটার কথা কিভাবে জানো? তখন ভেলান বলে, ওই মেয়ের সঙ্গে তুমি যা করেছো আমি সব জানি। যদি আমার সঙ্গে দেখা না করো তাহলে মধুমিতা ও তোমার ভিডিও আমি তোমার স্ত্রীকে পাঠিয়ে দেব। ভয়ে শিবা ভেলানের সঙ্গে দেখা করতে একটি স্কুলের কাছে আসে। সেখানে ভেলান তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এখানেই সত্য প্রকাশ পায় যে শিবা তার ছাত্রী মধুমিতার সঙ্গে অসভ্যতা করেছিল এবং ভিডিও রেকর্ড করে সেটি দিয়ে তাকে ব্ল্যাকমেল করত। এরপর সে মধুমিতার কাছে অন্য মেয়েদের সাথেও পরিচয় করিয়ে দিতে বাধ্য করত। অনেক মেয়েই শিবার শিকার হয়েছিল। আমরা জানতে পারি যে আগে যে 3টি খুন হয়েছিল, ওই 3 জন এমনই ছোট ছোট মেয়েদের সাথে খারাপ কাজ করেছিল, যেই কারণে ভেলান গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তাদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলছে। এদিকে পুলিশ IMI নম্বর ট্র্যাক করে ভেলানের লোকেশন জেনে ফেলে, কিন্তু তারা পৌঁছানোর আগেই ভেলান শিবাকে মেরে সেখান থেকে চলে যায়। ভেলান সবসময় পুলিশের থেকে 2 ধাপ এগিয়ে ছিল, কারণ সে কোনো প্রমাণ রেখে যেত না। প্রতিটি খুনের পর সেই ভিকটিমের ফোন ব্যবহার করত এবং পরে তা ফেলে দিত। ভোর হলে দেখা যায় ভেলান কোথাও আহত হয়ে পড়ে আছে। দয়া আর গণেশ জানতে চাইলে সে মিথ্যা গল্প বানায়। রাতে কেউ এসে তাকে মারধর করে ফোন ছিনিয়ে নিয়েছে। তারপর আর কিছু তার মনে নেই। দয়া তার প্রাথমিক চিকিৎসা করে তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। পরে দয়া ভেলানকে নিয়ে তার গ্রাম থেকে বের হয়। সেখানে ভেলান লক্ষ্য করে যে দয়ার মা ছেলেকে দেখে খুব খুশি নয়।
বরং জিজ্ঞাসা করে, এবার কোন বড় কাজ করে এলি? অর্থাৎ সে দয়া চুরির করার অভ্যাস সম্পর্কে জানত। দয়া তার মাকে বলে, এর নাম ভিলান, উনি ভুলে যাওয়ার রোগে ভুগছেন। পথে আমার সঙ্গে দেখা হয়েছিল, তাই ওনাকে আত্মীয়র বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছি। এই সময় ভিলান দেয়ালে লাগানো দয়ার মা বাবার বিয়ের ছবি দেখে তাকিয়ে থাকে। দয়ার মা অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা আমার বিয়ের ছবি, কিন্তু আপনি এমন করে দেখছেন কেন স্যার? ভিলান ইমোশনাল হয়ে বলে, ছবির নিচে 17 এপ্রিল লেখা দেখে কিছু মনে পড়ে গেল। আমারও বিয়ে হয়েছিল এই তারিখে, আর সেদিনে আমার স্ত্রীর জন্মদিন ছিল। আমার স্ত্রী আমার জন্য তার পরিবারকে ছেড়ে দিয়েছিল, কিন্তু আজ সে আর পৃথিবীতে নেই, তাই এই কথা মনে পড়ে গেল। এই কথা বলেই ভিলান ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এখান থেকে কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় ভিলানের স্ত্রী একজন মনোবিজ্ঞানী ছিলেন এবং একটি ছোট এনজিওতে মেয়েদেরকে কাউন্সিলিং করতেন। একদিন মধুমিতা নামে এক স্কুল ছাত্রী তার কাছে এসে জানায় শিক্ষক শিবা তার সঙ্গে খারাপ আচরণ করছে। ভিলানের স্ত্রী তাকে কাউন্সিলিং দিলেও মধুমিতা যেন ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, আর সেই কারণে একদিন সে আত্মহত্যা করে ফেলে। মধুমিতার মৃত্যু ভিলানের স্ত্রীর উপরও গভীর প্রভাব ফেলে। তিনি ডিপ্রেশনে চলে যান এবং ধীরে ধীরে এই ডিপ্রেশন আরও বাড়তে থাকে। তাই এই অবস্থা থেকে বের হতে তিনি মধুমিতার উপর যারা অত্যাচার করেছিল তাদের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু এই সময় তিনি অ্যালজাইমার রোগে আক্রান্ত হন এবং প্রয়োজনীয় বিষয় ভুলতে শুরু করেন। এই কারণে আদালতে সঠিকভাবে সাক্ষ্য দিতে পারেন না। সময়ের সাথে সাথে এই রোগ আরও বেড়ে যায়, এমনকি একসময় ভিলানকেও চিনতে পারেন না। একদিন তিনি নিজের সমস্ত বক্তব্য একটি ডায়েরিতে লিখে ভিলানকে দেন এবং বলেন, যদি মধুমিতা ন্যায় না পায় তবে তুমি ওই দানবদের শাস্তি দেবে। সবকিছু এই ডায়েরিতে লেখা আছে। পরদিন ভিলান বাড়ি ফিরে দেখে তার স্ত্রী আত্মহত্যা করেছে। তখন থেকেই তিনি স্ত্রীর শেষ ইচ্ছা পূরণের জন্য ডায়েরিতে থাকা সব অপরাধীকে একে একে হত্যা করা শুরু করে। এইভাবে এখন শুধু একজনই বেঁচে আছে, তার নাম অরুণ। এই অরুণ আসলে কিশোরদের অপহরণ করে মানব পাচারের সঙ্গে জড়িত। বর্তমান সময়ে ভিলান দয়াকে বলে, এতদিন পর তুমি বাড়ি ফিরেছ, তাই তুমি এখানেই থাকো, আমি নিজেই চলে যাব। আর হ্যাঁ, চুরি চামারি ছেড়ে দাও, তোমার মাকে খুশি রাখো। দয়া বলে, ঠিক আছে স্যার, কিন্তু আপাতত আমি নিজেই আপনাকে গ্রামে পৌঁছে দেব। তখন হঠাৎ দয়ার মা ফোন করে বলে, বাড়িতে 10 লক্ষ টাকার চেক আছে, এটা কোথা থেকে এলো? দয়া অবাক হয়ে ভিলানকে জিজ্ঞাসা করে, স্যার আপনি কি ওই চেক রেখে গেছেন? ভিলান হেসে বলে, আমার তো কোনো সন্তান নেই, এত টাকা দিয়ে কি করব? যখন তুমি বলে দিয়েছ যে তুমি চুরি ছেড়ে দিবে, তাই আমি চাই তুমি এই টাকা দিয়ে ভালো কোনো কাজ শুরু করো। এই কথা শুনে দয়া ইমোশনাল হয়ে পড়ে। একজন মানুষ তার জন্য এত ভাবছে, অথচ সে এখনো তার টাকার লোভে আছে। কিন্তু কথায় আছে না, পুরনো অভ্যাস এত সহজে যায় না। তাই দয়ার মনে এখনো লোভ রয়ে যায়। যদিও ভিলানের জন্য কিছুটা দ্বিধাতেও পড়ে যায় সে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে কিনা। পরে তারা একটি হোটেলে থাকে। আসলে ভিলান সেখানে এসেছে তার শেষ শিকার অরুণকে মারতে। সে ওয়াশরুমে গিয়ে শিবার ফোন চালু করে অরুণকে মেসেজ দেয় যে সে শহরে আছে এবং একটি মেয়ের প্রয়োজন, কোথায় দেখা হবে তা সে জানতে চায়। একই সময় খাবার ডেলিভারি দিতে একজন কর্মী আসে। টাকা দেওয়ার জন্য দয়া ভিলানের ওয়ালেট খোলে, কিন্তু সেখানে অনেকগুলো সিম কার্ড পড়ে যায়। দয়া তখন হতবাক হয়ে যায় এবং ভিলানের উপর সন্দেহ জন্মায়। সে নিজের ফোন ভিডিও রেকর্ডিং মোডে রেখে ওয়াশরুমে যায় যাতে ভিলানের কাজকর্ম রেকর্ড হয়। ফিরে এসে দেখে ভিলান তার মদের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়েছে। তখন সে বুঝে যায় কেন প্রতি রাতে মদ খাওয়ার পর হঠাৎ সে ঘুমিয়ে পড়ত। পরে ভিলান বাথরুমে গেলে দয়া তার ফোন চেক করে এবং অরুণকে পাঠানোর রেকর্ডিং শুনে, যেখানে ভিলান বলছে একটি মেয়ের প্রয়োজন। এই কথা শুনে দয়া ভাবে, এতদিন আমি তাকে ভালো মানুষ ভেবেছিলাম, অথচ সে আমার থেকেও নিকৃষ্ট। তখন তার কনফিউশন কেটে যায় এবং আবার ভিলানের টাকা হাতিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। পরে ভিলান অরুণের সঙ্গে দেখা করতে গেলে দয়া তাকে অনুসরণ করে। ভিলান অপেক্ষা করেও অরুণকে পায় না, তাই সে ফিরে আসে। সকালে দয়া তার বন্ধু গণেশকে ডেকে বলে, আমি তো এই মানুষটাকে ভালো ভেবেছিলাম, কিন্তু তার তো কোনো রোগই নেই, বরং সে ছোট মেয়েদের জীবনের সঙ্গে খেলছে। এইসব কথা শুনে গণেশ বলে যে তারা ভিলানকে তার গেস্ট হাউসে নিয়ে যাবে এবং সেখানেই তার খবর নেবে। দয়া ভিলানের কাছে এসে বলে, স্যার আপনি গণেশের সঙ্গে তার গেস্ট হাউসে চলুন, আমি একটু খেয়ে আসি। ভিলান রাজি হয়ে গণেশের গাড়িতে ওঠে। পথে সে বারবার পেছন ফিরে দেখে দয়া আসছে কিনা, কিন্তু দয়া নেই। গণেশ তাকে আশ্বস্ত করে যে দয়া আসবে। এরপর ভিলান গণেশের গাড়িতে একটি ছোট্ট চাবির রিং দেখে, যা সে আগে অরুণের হোয়াটসঅ্যাপের ডিপিতে দেখেছিল।
নিশ্চিত হতে ভেলান শিবার ফোন দিয়ে অরুণকে কল করে আর অবাক হয়ে দেখে কলটি পাচ্ছে গণেশের ফোনে, অর্থাৎ গণেশের আরেক নাম অরুণ। গণেশ হেসে বলে, বুড়ো, তুমি তো খুব তাড়াতাড়ি আমাকে চিনে ফেললে। তুমি আমাকে মারতে এসেছিলে, কিন্তু আমি তোমাকে এখন মারার জন্য এখানে এনেছি। ভেলান বলে, তোমার আসল চেহারা দয়া জানলে সে তোমার কি অবস্থা করবে জানো? গণেশ উত্তর দেয়, দয়া তো জানেই না আমি কি করি, সে তো শুধু ছোটখাটো চুরি করে। এখন সে মনে করে তুমি ছোট বাচ্চাদের জীবন নষ্ট করো এবং তার চোখে তুমি খুনি। নিজেই ভাবো সে তোমার কি করবে। এই কথা শুনে ভিলান হতভম্ব হয়ে যায়। এরপর অরুণ ওরফে গণেশ তাকে নির্মমভাবে মারধর করে, হাত পা বেঁধে দয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দয়া এসে হঠাৎ ভেলানের হাত পা খুলে দেয়, যা দেখে গণেশ অবাক হয়। আসলে ঘটনা হলো, গণেশ যখন গাড়ি থামিয়েছিল তখন ভেলান দয়াকে কল করে সেটি অন রেখে দেয়, যাতে দয়া তাদের সব কথা শুনতে পারে। গণেশের আসল পরিচয় জানার পর দয়া ও গণেশের মধ্যে তীব্র লড়াই হয়। শেষে ভেলান গণেশকে মেরে ফেলে, আর এরপরই পুলিশ এসে যায় এবং দুজনকে গ্রেফতার করে। আদালতে ভেলান বিচারককে জানায় যে সে শুধু তাদেরকে মেরেছে যারা ছোট মেয়েদের উপর অত্যাচার করেছিল। বিচারক বলেন, যদিও তুমি অপরাধীদেরকে মেরেছ, তবু তুমি আইন নিজের হাতে নিয়েছ। মামলার রায় পরে হবে বলে আদালত তাদেরকে পুলিশ হেফাজতে পাঠায়। আদালত থেকে বেরিয়ে পুলিশ অফিসার ফারিদা তাদেরকে মিষ্টি খাওয়ায়, কারণ আজ তার মেয়ের জন্মদিন। যেসব মেয়েরা অত্যাচারের শিকার হয়েছিল তাদের বাবা মায়েরা এসে ভেলানকে ধন্যবাদ জানায়। এখানেই আমরা একটা শকিং ব্যাপার জানতে পারি যে ভেলান যখন গণেশকে মারতে যাচ্ছিল তখন মাঝখানে দয়া এসে গণেশকে মেরে ফেলে, কিন্তু আদালতে ভেলান সব দোষ নিজের উপরে নেয়। জেল যাওয়ার পথে দয়া জিজ্ঞাসা করে, আপনি এই দোষ নিজের উপর কেন নিলেন? ভেলান উত্তর দেয়, আমার জীবনের লক্ষ্য ছিল ওই মানুষদেরকে খুন করা, যা এখন পূর্ণ হয়েছে। কিন্তু তোমার জীবন তো মাত্র শুরু হয়েছে। তোমাকে তোমার মায়ের সঙ্গে বাঁচতে হবে, তাই আমি তোমাকে এই মামলা থেকে বের করেই ছাড়ব। এটা শুনে দয়ার চোখে পানি চলে আসে। তখন হঠাৎ দয়ার মনে পড়ে এবং সে জিজ্ঞাসা করে, সেই রাতে আপনি ওই বাড়িতে কি করছিলেন? ভেলান বলে, আমি ওই বাড়িতে একজনকে মারতে গিয়েছিলাম, কিন্তু সে উল্টা আমাকে মারতে শুরু করে ও আমার হাত পা বেঁধে দেয়। তবু আমি তাকে মেরে ফেলি এবং লাশ খাটের নিচে লুকিয়ে রাখি। ঠিক তখনই তুমি ঢুকে পড়েছিলে, তাই আমি ভুলে যাওয়ার ভান করেছিলাম। এইভাবে দয়ার কাছে পুরো সত্য প্রকাশ পায় এবং সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল পুরো মুভির গল্প। আশা করি আপনাদের মুভির গল্পটি ভালো লেগেছে। যদি আমার ভিডিও এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।